নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো আজকে তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে। আজকের ক্লাসের টপিক হচ্ছে যে শক্তি শৃঙ্খল, ইংরেজিতে বলছে এনার্জি চেন, অর্থাৎ শক্তি কিভাবে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে ওটা এক ধরনের শক্তি। আজকে আমরা আমাদের শরীরের ভেতরে যে শক্তি থাকে, সেই শরীরের ভেতরের যে শক্তিগুলো কিভাবে একটা থেকে আরেকভাবে রূপান্তর হয়। তোমরা প্রথমত এটা জানো যে শক্তির কোনো সৃষ্টি নেই এবং শক্তির কোনো বিনাশ নেই, বা শক্তিকে নষ্ট করা যায় না। শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, তাই তো? সেটা তোমরা আগের ক্লাসেই জেনেছিলে। এবার আগের ক্লাসে আমরা দেখেছিলাম যান্ত্রিক শক্তি থেকে কিভাবে তাপ শক্তি, ঠিক আছে, তারপর সৌরশক্তি থেকে কিভাবে আলোক শক্তি, কিভাবে এটা রূপান্তরিত হচ্ছে সেটা তোমাদের সিমুলেশনের সাহায্যে আমি দেখিয়েছিলাম, এবং আশা করছি তোমাদের সেটা মনে আছে। কিন্তু আজকে আমি তোমাদের যে শক্তি শৃঙ্খলের কথা বলবো, যেটাকে আরেক ভাষায় বলা হয়ে থাকে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, ফুড চেন। যে এটা কিন্তু এই শৃঙ্খলটা কিন্তু আমাদের যে পরিবেশ, এই পরিবেশকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। যেমন বলে থাকি যে আহ একটা প্রাণী আর একটা প্রাণীকে খেয়ে বেঁচে আছে, কোনো উদ্ভিদ কোনো প্রাণীকে খেয়ে বেঁচে আছে, ঠিক আছে। এক মিনিট, হ্যাঁ। হ্যাঁ, তো দেখো, তো তোমরা তাহলে এই ব্যাপারটা আজকে আমরা জানবো যে কিভাবে এই খাদ্য শৃঙ্খল গড়ে উঠছে, এবং একটা একটা প্রাণীর শরীরের শক্তি থেকে কিভাবে আর একটা প্রাণী শক্তিতে রূপান্তর ঘটছে, ঠিক আছে। ঠিক আছে, এরপর তাহলে সেটা আমরা দেখে নেবো। আজকে টপিকটা আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি যে আজকে আমাদের মেন টপিকটা কি। শক্তি শৃঙ্খল, অর্থাৎ শক্তি কিভাবে এক দেহ থেকে এক দেহতে রূপান্তর ঘটছে, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি খাদ্য শৃঙ্খল, ফুড চেন। ঠিক আছে, কিভাবে খাদ্য শৃঙ্খল আমাদের পরিবেশে গড়ে উঠেছে এবং সেটা চলছে এখনো অবধি, সেটা কিন্তু আজকে আমাদের আমাদের এই ক্লাসে তোমাদেরকে আমি বলবো, বোঝাবো। তার আগে আমরা কি করব, তার আগে আমরা একটা একটা উক্তি পড়ে নেব। দেখো, আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ার যেটা আমি করেছি, সেই স্ক্রিন শেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে একটা খুব সুন্দর একটা উক্তি, রুশ ঔপন্যাসিক ও ছোট গল্পকার লিও তলস্তয়ের একটা খুবই সুন্দর একটা উক্তি তিনি এখানে করেছেন, যেটা আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। বাংলায় এখানে লেখা আছে, সবাই পৃথিবীকে পরিবর্তনের চিন্তা করে, তাই না? এটা সবাই ভাবে যে এটা হলে খুবই ভালো হতো, এই সিস্টেমটা হলে খুবই ভালো হতো, যদি কেন এই সিস্টেমটা এরকম করে না, ঠিক আছে, সেটা সবার ক্ষেত্রেই বলছি, ঠিক আছে। তো কেন এই সিস্টেমটা এরকম বাজে হয়ে আছে, এটা ঠিক করা উচিত, এরকমই। কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করার কথা ভাবে না। কিন্তু মানুষ এটা ভাবে না যে নিজের ভেতরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো বদলানো দরকার, ঠিক আছে, সেগুলো কিন্তু কেউ নিজে পরিবর্তন করার চেষ্টা কখনোই করে না। শুধু ভাবে যে বাকিদেরকে পরিবর্তন, পৃথিবী বলতে এখানে বোঝানো হয়েছে বাকিদেরকে, বাকিদেরকে চেঞ্জ হতে হবে, বাকিদেরকে এই করতে হবে, কিন্তু কোনোদিনই কোনো মানুষ নিজেকে পরিবর্তন করার কথা ভাবে না। তো এইটা হচ্ছে লিও টলস্টয়ের একটা খুবই সুন্দর একটা উক্তি। তিনি খুবই রুশ ঔপন্যাসিক ছিলেন, খুবই এক বিখ্যাত একজন ব্যক্তি। তার অসংখ্য ছোট ছোট গল্প আছে, ঠিক আছে। আমি তো বলতে গেলে ওনার প্রচুর গল্প আমি পড়েছি, ঠিক আছে, অনেক গল্প পড়েছি। আহ এমনকি রুশ ভাষাতেও পড়েছি, ঠিক আছে। আ- আমি মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান ভাষাতেও আমি ওনার যে গল্পগুলো আছে সেগুলো পড়েছি, কারণ আমি রাশিয়ান কিছুটা জানি, ঠিক আছে, রাশিয়ান ভাষা কিছুটা জানি। তো সেখানে তার গল্পগুলো খুবই সুন্দর সুন্দর, এবং তার প্রত্যেকটা গল্পতে একটা নীতি বাক্য থাকে যে সেখান থেকে আমরা কিছু শিখতে পারি, তো সেরকম থাকে। তো চলো এবার আমরা কি করব, এরপর আমরা এই উক্তিটাকে একটু ব্যাখ্যা করে নেব, ঠিক আছে। বলছে এই, আচ্ছা, তার আগে আমি এই উক্তিটির একটু ইংরেজিটা বলে দিই। এভরিওয়ান থিংস অফ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড,
বাট নো ওয়ান থিংস অফ চেঞ্জিং দেমসেলভস। সবাই প্রত্যেক সবাই অন্যজনকে পরিবর্তন করার কথা চিন্তা করে, কিন্তু নিজেকে কেউ পরিবর্তন করতে চায় না। এটাই বলতে চাইছে এখানে। তো এর ব্যাখ্যাতে কি বলা যাবে, এই উক্তিটি মানুষকে নিজস্ব পরিবর্তনের গুরুত্ব বোঝাতে বলা হয়েছে। আমরা অনেক সময় দেখি যে মানুষ সমাজ, পরিবেশ, রাজনীতি বা আশেপাশের সমস্যাগুলো বদলাতে চায়। ঠিক আছে, কি বলছে যে মানুষ সমাজকে পরিবর্তন করতে চায়, পরিবেশকে বদলাতে চায়, রাজনীতি যেগুলো চলছে আর কি, সিস্টেম যেগুলো কারাপশন, সেগুলো সমস্যাগুলো বদলাতে চায়। সবাই চায় পৃথিবীটা আরো ভালো হোক, কিন্তু খুব কম মানুষই নিজের ভুল, দুর্বলতা, অভ্যাস বা আচরণ পরিবর্তন করার চেষ্টা করে থাকে। ঠিক আছে, খুব কম মানুষই কি করে থাকে, এই অভ্যাস, নিজেদের যে বাজে অভ্যাস বা দুর্বলতা, ভুলগুলো কিন্তু পরিবর্তন করার কথা ভেবে থাকে। সবাই চেষ্টা করে কি অন্যকে পরিবর্তন হতে হবে। ঠিক আছে, এরকম ব্যাপারটা বলছে। এভরিওয়ান থিংস অফ, সরি এটা বললাম, দিস স্টেটমেন্ট emphasizes the importance of personal transformation. We often see that people want to change society, the environment, politics, or the problems around them. Everyone wants the world to become a better place, but very few people try to change their own mistakes, weakness, weaknesses, habits, or behavior. তো বাস্তবে বিশ্ব পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের পরিবর্তন। খুব সুন্দর একটা কথা বলেছে, যে তুমি যদি এই সমাজকে, এই পরিবেশকে, এই দেশকে, ঠিক আছে, এই পৃথিবীকে বদলাতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজেকে পরিবর্তন হতে হবে। যদি প্রত্যেক ব্যক্তি নিজের চিন্তা, আচরণ, মনোভাব এবং দায়িত্ববোধ উন্নত করে, তবে পুরো সমাজই স্বাভাবিকভাবে ভালো হতে শুরু করবে। নিজের পরিবর্তন সবচেয়ে শক্তিশালী পরিবর্তন, কারণ তা অন্যকে অনুপ্রাণিত করে এবং ইতিবাচক প্রভাব ছড়ায়। আমি নিজে যে কাজটা করব, যে ভালো কাজটা করব, সেটা তবেই না অন্যজনকে আমি সেই ভালো কাজটা করতে অনুপ্রাণিত করতে পারবো। আমি নিজেই সেই কাজটা করি না, কিন্তু আমি লোককে বলছি যে না এই কাজটা করতে হবে, তোকে এই কাজটা করতে হবে, তাহলে কি কোনো মানে হলো? তাহলে সে আমার কেন কথা শুনতে যাবে? তাই না? আমি নিজে ভালো পড়াশোনা করি না, কথা কথা বলছি, আমি নিজে ভালো পড়াশোনা করি না, কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে ভালো করে পড়াশোনা করো। তোমরা শুনবে? কখনোই শুনবে না। কিন্তু আমি যদি ভালো পড়াশোনা করি, তবেই না আমি তোমাদেরকে বলতে পারবো এবং তোমরা আমার কথাটা শুনবে। তাই না? তোমাদের টিচারদের কথা তোমরা শোনো এই কারণেই, তাই না? কারণ তারা পড়াশোনা করে এত কষ্ট করে এই জায়গাতে এসেছে। ঠিক আছে, এমনি এমনি চলে আসেনি, বিনা পড়াশোনা করে চলে আসেনি। পড়াশোনা করেছেন, প্রচুর পরীক্ষা দিয়েছেন, এক্সাম দিয়েছেন, খুব খেটেছেন, তবে আজকে এই শিক্ষক শিক্ষিকা জায়গাটা পেয়েছেন। ঠিক আছে, নাহলে কিন্তু এমনি এমনি পায়নি। তো তারাই তোমাদেরকে না শেখাবে যে ভালো করে পড়াশোনা করে তাহলে আমাদের জায়গায় আসতে পারবে, বা আমাদের থেকেও বড় জায়গায় তোমরা যেতে পারবে। রাইট? একদমই তাই। তো এটাই বলতে চাইছে এখানে। In reality, the first step to changing the world is changing oneself. If each person improves their thought, behavior, mindset, and sense of responsibility, the whole society will naturally begin to improve. Personal change is the most powerful form of change because it inspires others and creates a positive impact. তো এখানে এই উক্তিটি ছিল আজকের জন্য তোমাদের। ঠিক আছে, তো আশা করছি তোমরা উক্তিটি বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, আমরা চলে আসবো আমাদের যে মেন টপিক, খাদ্য শৃঙ্খল, যেটা সেখানে ফুড চেন। দেখো, ফুড চেন, খাদ্য শৃঙ্খল। তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন শেয়ারটা, প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ। দেখো, হোয়াট ইজ এ ফুড চেন। ফুড চেন বা খাদ্য শৃঙ্খল জিনিসটা কি, সেটা তোমাদেরকে প্রথমেই জানতে হবে। তো খাদ্য শৃঙ্খল জিনিসটা বলছে এ সিকুয়েন্স হোয়ার ওয়ান অর্গানিজম ইটস অ্যানাদার। অর্থাৎ এটা শর্টে লেখা আছে, আমি তোমাদের একটু ভালো করে এক্সপ্লেন করে বলছি, যে শক্তি শৃঙ্খল বা খাদ্য শৃঙ্খল যেটা, সেটা কি না, প্রকৃতির এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে এক জীব থেকে অন্য জীবের মধ্যে শক্তির প্রবাহ ঘটে থাকে। এটা হচ্ছে শক্তি শৃঙ্খল। অর্থাৎ এ, দেখো, এখানে একটু জিনিস চেঞ্জ আছে, শক্তি শৃঙ্খল এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে একটু তফাৎ আছে। সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল হচ্ছে কি,
না এক জীব অন্য জীবকে খেয়ে বেঁচে থাকে, এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর শক্তি শৃঙ্খল জিনিসটা কি? শক্তি শৃঙ্খল জিনিসটা হচ্ছে এক জীব থেকে অন্য জীবের মধ্যে শক্তির প্রবাহ ঘটে, এটাই হচ্ছে শক্তি শৃঙ্খল। এটি অনেকটা একটি সরল শৃঙ্খল বা চেনের মতো, যেখানে প্রতিটি ধাপ তার আগের ধাপ থেকে খাদ্য হিসেবে শক্তি গ্রহণ করে। বুঝতে পারছো? রিলেটেড ফুড চেন অ্যান্ড এনার্জি চেন, রিলেটেড, প্রায় একই। শক্তি শৃঙ্খল মানে কি? শক্তি শৃঙ্খল মানে হচ্ছে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খাচ্ছে, তো যাকে খাচ্ছে তার শক্তিটা নিজের ভেতরে চলে আসছে। যেমন গাছ গাছকে বা ঘাসকে খাচ্ছে একটা ঘাস ফড়িং, তো সেই গাছের শক্তিটা চলে আসছে ঘাস ফড়িং এর কাছে। আবার ঘাস ফড়িংটাকে খাচ্ছে কে? একটা, ধরো, ব্যাঙ, তো সেই ঘাস ফড়িং এর শক্তিটা বা চলে আসছে ব্যাঙের শরীরে, শক্তি রূপান্তর করছে, একটা থেকে আর একটা দেহতে যাচ্ছে। সেরকম ফুড চেইন, ওইটাই খাদ্য শৃঙ্খল। যে কি ঘাসকে খেয়ে বেঁচে আছে ঘাস ফড়িং, এবং ঘাস ফড়িংকে খেয়ে বেঁচে আছে ব্যাঙ, ব্যাঙকে সাপ, সাপকে ময়ূর, এইভাবে চলে আসছে। বুঝতে পারছো? এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। এভরি সো এনার্জি ফলোস ফ্রম প্লান্টস। প্রথমে কি হয়? এনার্জি ফ্লোস ফ্রম প্লান্টস। উদ্ভিদ থেকে কিন্তু আমরা কি পেয়ে থাকি? আমরা বলতে যারা খায়, উদ্ভিদ থেকে কি পেয়ে থাকে? এনার্জি, শক্তি। তারপরে সেই গাছকে খেয়ে বেঁচে থাকে কোনো একটা অ্যানিমেলস, এবং অ্যানিমেলস কে খেয়ে থাকে প্রেডেটরস। প্রেডেটরস বলতে কারা? যারা শিকারী প্রাণী, তারা। ঠিক আছে? এরপর আমরা তাহলে হোয়াট ইজ ফুড চেইন সেটা বুঝতে পারলে, যে সহজ কথাই হচ্ছে কে কাকে খাচ্ছে, এই ক্রমটি হলো খাদ্য শৃঙ্খল। একজন অপরজনকে খেয়ে থাকছে, বেঁচে থাকছে, এটাই খাদ্য শৃঙ্খল। পরেরটা দেখিনি কি রয়েছে পরের পেজে, পার্টস অফ ফুড চেইন, কয়েকটা। আচ্ছা, তার আগে তোমাদের এই পার্টস অফ ফুড চেনের আগে খাদ্য শৃঙ্খলের যে ভাগ, তার আগে প্রথমেই তোমাদের একটা কথা বলি, যে এই খাদ্য শৃঙ্খলের, ঠিক আছে, প্রথম উৎস হচ্ছে সূর্য। তো সমস্ত শক্তির উৎসকে, না, সূর্য। শক্তি শৃঙ্খলের বা খাদ্য শৃঙ্খলের প্রধান উৎস হচ্ছে সূর্য, সান। ঠিক আছে? তার কাছ থেকে কিন্তু সব শক্তি আসছে। কিভাবে? তোমরা প্রশ্ন করতে পারো কেন সূর্যকে তো কেউ খেয়ে বেঁচে থাকে না? একদমই রাইট, একদমই ঠিক। কিন্তু দেখো, একটা গাছ, গাছ হচ্ছে সবার প্রথমে সবাই গাছকে খাচ্ছে ঘাস ফড়িং, তাহলে ঘাস ফড়িং এর পর ব্যাঙ, ব্যাঙের পর সাপ, তাহলে প্রথমে হচ্ছে গাছ। গাছ কি কি খেয়ে বেঁচে থাকছে? অর্থাৎ গাছ কি খেয়ে বড় হচ্ছে? গাছ খেয়ে বড় হচ্ছে সূর্যের আলো, জল। তো এই যে সূর্যের আলো, তার জন্যই বলছে সূর্যটা হচ্ছে শক্তি শৃঙ্খলের প্রধান শক্তির উৎস। ঠিক আছে? বা খাদ্য শৃঙ্খলের প্রধান উৎস হচ্ছে সূর্য। এরপর আমরা জেনে নিই, বলছে যে পার্টস অফ ফুড চেন, পার্টস অফ ফুড চেনে কি কি রয়েছে? এক নম্বর রয়েছে প্রডিউসার্স, উৎপাদক, যেখান থেকে যেটা উৎপাদক হচ্ছে, উৎপাদন হচ্ছে কিছু। তারপর হচ্ছে কনজিউমার্স, উপভোক্তা। তিন নম্বর হচ্ছে ডিকম্পোজার্স, বিয়োজক। তিনটে পয়েন্ট ভালো করে মনে রাখবে পার্টস অফ ফুড চেনের। প্রথম হচ্ছে প্রডিউসার, কনজিউমার্স, ডিকম্পোজার্স। পরপর আমি তোমাদেরকে দেখাবো। প্রথমেই আসবে কি না প্রডিউসার্স। প্রডিউসার্স কি? মেক ওন ফুড ইউজিং সানলাইট। তাহলে প্রডিউসার্স, যাকে ইংরেজিতে বাংলায় বলছে উৎপাদক, মেক ওন ফুড ইউজিং সানলাইট, এরা হলো শক্তি শৃঙ্খলের প্রথম ধাপ। ঠিক আছে? যেসব জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের উৎপাদক বলে। বুঝতে পেরেছো? যেসব জীব, যাদের জীবন, জীব মানে কি? যাদের জীবন আছে তারাই জীব। তো যেসব জীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন আমার, যে বলো তো, এমন একটা জীবের নাম বলো যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। কে বলো তো? কে হচ্ছে? উত্তরটা হচ্ছে গাছ, ট্রি। ঠিক আছে? যেমন ঘাস, গাছ, শ্যাওলা, এরা সূর্যের শক্তিকে খাদ্যের শক্তিতে পরিণত করে। অর্থাৎ সূর্যের যে সৌরশক্তি, সেটাকে কিসে পরিণত করে নিজের ভেতরে? খাদ্য শক্তিতে, ফুড চেনের, ফুড ফুড এনার্জিতে পরিণত করে। ঠিক আছে? তাহলে উৎপাদককে, উৎপাদক হচ্ছে প্লান্টস, গ্রাস, অ্যালগাই। ঠিক আছে? এরা এরা হচ্ছে উৎপাদক। তাহলে বুঝতে পারলে প্রডিউসার্স কি। নেক্সট চলে যাই আমরা, কি রয়েছে দেখি, কনজিউমার্স। কনজিউমারে দেখো আবার তিনটে ভাগ আছে, প্রাইমারি,
ঠিক আছে, হার্বিভোরস তৃণভোজী, সেকেন্ডারি কার্নিভোরস বা ওমনিভোরস, আর টার্টিয়ারি টপ প্রেডেটরস। ঠিক আছে, তো কি রয়েছে তাহলে? এরপর আসছে কনজিউমার, মানে হচ্ছে খাদক, অর্থাৎ যে উৎপন্ন করলো গাছ, তাকে খেয়ে যে বেঁচে আছে। এক নম্বর হচ্ছে হার্বিভোর, মানে হচ্ছে যে তৃণভোজী। এরা উৎপাদকের তৈরি খাদ্য গ্রহণ করে বা অন্য জীবকে খেয়ে শক্তি অর্জন করে। খাদকদের আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক নম্বর কি, এই যে বললাম হার্বিভোর তৃণভোজী, যেসব জীব কেবলমাত্র উৎপাদক বা উদ্ভিদকে খায় তাদের প্রথম স্তরে খাদক বলা হয়ে থাকে, যেটা আমরা বাংলাতে বলছি তৃণভোজী। শুধুমাত্র যারা ঘাস, শ্যাওলা, গাছ এসব খেয়ে বেঁচে থাকে। উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে যে হরিণ, গরু, ছাগল, ফড়িং, খরগোশ, এগুলো সবই কিন্তু তৃণভোজী তৃণভোজী খাদকের উদাহরণ। ঠিক আছে, তারপর সেকেন্ডারি কি বলছে? কার্নিভোরাস, তাই তো? সেটা কার্নিভোরাস কি বলছে? যে এটা হচ্ছে দ্বিতীয় স্তরের একটা খাদক, সেকেন্ডারি কনজিউমার যেটাকে বলা হচ্ছে। দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে কি বলছে? কাদেরকে বলছে দ্বিতীয় স্তরের খাদক? না, যেসব জীব প্রথম স্তরের খাদকদের খায়, অর্থাৎ তৃণভোজী প্রাণীদের খেয়ে যারা বেঁচে থাকে, তাদেরকে দ্বিতীয় স্তরের খাদক বলে। যেমন কি বলছে? মানে মাংসাশী যাদেরকে বলা হয়, মাংসাশী। ঠিক আছে, উদাহরণ ব্যাঙ, ছোট মাছ, শিয়াল, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক বা সেকেন্ডারি কনজিউমার। বুঝতে পেরেছো? যারা কি করছে, প্রথম স্তরের অর্থাৎ তৃণভোজীদেরকে খেয়ে বেঁচে আছে। বুঝতে পেরেছো? তাদেরকে দ্বিতীয় স্তরের খাদক বলছে। এদের উদাহরণগুলো কি কি? ব্যাঙ, ছোট মাছ, শিয়াল। এগুলো ছোট মাছ দেখবে শ্যাওলা খেয়ে বেঁচে থাকে, তো সেরকম ব্যাঙও, সরি, ছোট মাছ যেমন শ্যাওলা খেয়ে বেঁচে থাকে, সেরকম ব্যাঙও, ঠিক আছে, ছোট ছোট শ্যাওলা এগুলো খেয়ে বেঁচে থাকে। তো এইভাবে কিন্তু দ্বিতীয় স্তরের খাদকটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি। 3 নম্বর বলছে টার্টিয়ারি টপ প্রিডেটরস, তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক কি বলছে? কাকে বলছে তৃতীয় স্তরের খাদক? না, যেসব জীব দ্বিতীয় স্তরের খাদকদের খায়, অর্থাৎ প্রথমে তৃণভোজীকে যারা খায় তাদেরকে সেকেন্ডারি কনজিউমার, এবং সেকেন্ডারি কনজিউমারকে যারা খায় তাদেরকে টার্টিয়ারি কনজিউমার বলছে, অর্থাৎ তৃতীয় স্তরের খাদক বলছে। তাহলে টপ প্রেডেটর কারা? টপ প্রেডেটর মানে হচ্ছে একদম শিকারী প্রাণী যারা। বলছে যেসব জীব দ্বিতীয় স্তরের খাদকদের খায় তাদের তৃতীয় স্তরের খাদক বলে। যেমন উদাহরণ সাপ, যেমন ওখানে উদাহরণ ছিল ব্যাঙ, তাহলে ব্যাঙকে কি খায়? সাপ। তাহলে তৃতীয় স্তরের খাদকের উদাহরণ হচ্ছে সাপ। তারপর হচ্ছে বাঘ, ঠিক আছে, বাজ পাখি, কুমির, এরা হচ্ছে সাধারণত শৃঙ্খলের শীর্ষে থাকে, একদম ওপর, একদম শেষে থাকে, শীর্ষে। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো একটা তৃতীয় স্তরের খাদক। এরা এরা কি করে না, সেকেন্ডারি যারা, যেমন ব্যাঙ, ঠিক আছে, শিয়াল টিয়াল, এদেরকে ছোট মাছ এদেরকে খেয়ে কিন্তু বেঁচে থাকে। ঠিক আছে, এরপর দেখো কি রয়েছে, কনজিউমার হয়ে গেল। ঠিক আছে, এরপর আসছে ডিকম্পোজার্স। ডিকম্পোজার্স বলতে কি? ডিকম্পোজার্স বলতে বোঝা যাচ্ছে না বিয়োজক। বিয়োজক বলছে ব্রেক ডাউন ডেড অর্গানিজম, অর্থাৎ এরা শক্তি শৃঙ্খলের শেষ ধাপ, একদম শেষের ধাপ হচ্ছে ডিকম্পোজার্স। এরা কি করে থাকে, অর্থাৎ কারা এরা, এদের মানে কাকে বলে বিয়োজক বা ডিকম্পোজার? না, যেসব জীব মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচিয়ে তাদের মধ্যে থাকা শক্তি ও উপাদানকে মাটিতে মিশিয়ে দেয়, তাদের বিয়োজক বলে থাকে। কি হয়, ধরো কোনো একটা বাঘ, শেষ আমরা পড়েছিলাম বাঘ, ঠিক আছে, তো বাঘ যখন মারা গেল, সে বাঘটাকে কে কে পচিয়ে দেয়? ব্যাকটেরিয়া, ফাঙ্গি, আর্থমস, আর্থমস এরা, ঠিক আছে, কেঁচো যাদের বলি, তাহলে এর এই ব্যাকটেরিয়া এরা কি করে, সেই বাঘের মৃতদেহটাকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। তাহলে এরা হচ্ছে খাদ্য শৃঙ্খলের শেষ ধাপ। গুরুত্ব, এদের গুরুত্ব কি পরিবেশের? না, এরা পরিবেশকে পরিষ্কার রাখে। একটা বাঘ যদি মরে যায়, সে যদি শুধু পচে গন্ধ ওঠে, তাহলে তো সেটা একদম জঘন্য হবে, তাই না? খুব বাজে গন্ধ উঠবে। কিন্তু সেই পরিবেশকে রক্ষার জন্য এই ফাঙ্গি, ব্যাকটেরিয়া আর তো এরা কি করে, সেটাকে মাটির সাথে মিশিয়ে দেয়, মৃত
বডিটাকে, এবং মাটিকে আবার উর্বর করে তোলে, যা উৎপাদকদের জন্য খুব জরুরি। দেখো আবার কিন্তু ঘুরে এলাম সেই উৎপাদক। উৎপাদক বলতে কে? গাছ। এবং ভালো মাটিতে কি গাছ ভালো তাড়াতাড়ি হয়। তাহলে কিভাবে রিলেটেড বুঝতে পারছো? প্রথমে হচ্ছে গাছ সূর্য থেকে আলো নিল, খাদ্য তৈরি করলো নিজের শরীরে, তাকে খেয়ে বেঁচে থাকলো একটা, ধরো কোনো একটা তৃণভোজী প্রাণী, সে তৃণভোজীকে প্রাণীকে খেয়ে থাকলো কোনো মাংসাশী প্রাণী, মাংসাশীকে খেয়ে থাকছে কোনো শিকারী প্রাণী। শিকারী প্রাণীটি যখন মারা যাচ্ছে, তখন তাকে খাচ্ছে কে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তো এই মাটিটাই আবার কাজে লাগছে নতুন গাছ তৈরির কাজে। এইভাবে কিন্তু খাদ্য শৃঙ্খল যে আমাদের ফুড চেন, সেটা কিন্তু প্রত্যেকদিন কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, দেখি তারপরে পেজে কি রয়েছে। এনার্জি ফ্লো, অর্থাৎ কিভাবে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। দেখো সান, প্রথমে সূর্য, সূর্য থেকে শক্তি পেল প্রডিউসার্স, অর্থাৎ কোনো গাছ, কোনো প্লান্টস, তারপরে সেখান থেকে কনজিউমার্স। ঠিক আছে, অর্থাৎ সেখান থেকে গেল কিসে? তৃণভোজীতে। তারপরে ডিকম্পোজার্স। ঠিক আছে, তারপরে সেটা সেই কোনো কনজিউমার বলতে এখানে বোঝানো হয়েছে ওই তিনটাকে একসাথে বোঝানো হয়েছে। ঠিক আছে, যে এইভাবে কিন্তু হচ্ছে। ধর এনার্জি ফ্লো ইজ ওয়ান ডিরেকশন, একটা নির্দিষ্ট দিকে কিন্তু শক্তিটা পরিবাহিত হচ্ছে। ঠিক আছে, এরপর তোমাদের এখানে এক্সাম্পল অফ ফুড চেন, একটা ফুড চেনের যে আমাদের খাদ্য শৃঙ্খলা একটা তোমাদের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। দেখো প্রথম হচ্ছে গ্রাস, প্রথম হচ্ছে ঘাস, তারপরে গ্রাস আবার সেই ঘাসকে খেয়ে বেঁচে আছে একটা গাছ, সরি গাছ আর কপাল, ঘাসকে খেয়ে বেঁচে আছে একটা ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খেয়ে বেঁচে আছে একটা ব্যাঙ, ব্যাঙকে খেয়ে বেঁচে আছে একটা সাপ, এবং সাপকে খেয়ে বেঁচে আছে একটা ঈগল। ঠিক আছে, সেরকম এখানে অ্যালগেই, অ্যালগাইকে খেয়ে বেঁচে আছে স্মল ফিশ, স্মল ফিশকে খেয়ে বেঁচে আছে বিগ ফিশ, বিগ ফিশকে খেয়ে বেঁচে আছে বার্ড। তো এই যে এটাও কিন্তু একটা খাদ্য শৃঙ্খল। এরকম প্রচুর প্রচুর বিভিন্ন রকমের তোমরা খাদ্য শৃঙ্খল কিন্তু খুঁজে পাবে। ইন্টারনেটেও দেখতে পাবো, তোমরা দেখতে পারো, বা এমনি নিজের চোখেও তোমরা একটু ভাবলে, ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ওকে। এরপর শক্তি শৃঙ্খল বা খাদ্য শৃঙ্খল কেন দরকারি, সেটা আমি তোমাদের একটু বলি। ঠিক আছে, খাদ্য শৃঙ্খল জিনিসটা কেন দরকার, সেটা আমি তোমাদের মুখে মুখে একটু বলছি, শুনবে। 1 মিনিট। হুম, দেখো খাদ্য শৃঙ্খল কেন দরকার, না শক্তির প্রবাহ, অর্থাৎ এটি নিশ্চিত করে যে শক্তি একটি ধারাবাহিক পথে সমস্ত জীবের মধ্যে পৌঁছায় খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। ঠিক আছে, একটা ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ঈগল। তাহলে কি একটা থেকে একটা শক্তির প্রবাহ হচ্ছে, তাই না? তারপর যে ভারসাম্য রক্ষা, কিভাবে ভারসাম্য রক্ষা হচ্ছে তোমরা জানো, যে শক্তি শৃঙ্খল প্রকৃতির মধ্যে জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখে। অর্থাৎ ধরো কি হলো, যদি এই যে ঘাস ফড়িং, ব্যাঙ যদি ঘাস ফড়িংকে খাওয়া ছেড়ে দেয়, ঠিক আছে, যদি ব্যাঙ ঘাস ফড়িংকে খাওয়া ছেড়ে দেয়, তাহলে প্রচুর পরিমাণে ঘাস ফড়িং আমাদের বেড়ে যাবে গোটা পরিবেশে, তাতে অনেক ক্ষতি হতে পারে। আবার ধরো ঈগল যদি সাপকে খাওয়া ছেড়ে দেয়, যে আমি সাপ খাবো না, ও যদি বলে ঈগল, তাহলে কি হবে? প্রচুর পরিমাণে সাপ বেড়ে যাবে, তাই না? তাহলে এই যে একে অপরকে খাচ্ছে বলে কিন্তু তাদের সংখ্যাটা ভারসাম্য রক্ষা হচ্ছে পরিবেশে। যেমন যদি হরিণ বেশি হয়ে যায় এবং বাঘ না থাকে, তাহলে তারা সব ঘাস খেয়ে পরিবেশ নষ্ট করে দেবে। বুঝতে পেরেছো? ওকে। আবার পরিবেশের স্বাস্থ্য, যদি একটি শৃঙ্খল ভেঙে যায়, যেমন কোনো একটি জীব বিলুপ্ত হয়ে যায়, তবে পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট। কথা কথা বলছি, ব্যাং ব্যাং বিলুপ্ত হতে যেতে শুরু করলো, তাহলে কি হলো? তাহলে সাপ আর ব্যাং খেতে পাচ্ছে না। তাহলে সাপ যদি ব্যাং খেতে না পারে, তাহলে কি হবে? সাপটা মরে যাবে, কোনো সাপই থাকবে না। আর সাপ যদি না থাকে, ঠিক আছে, সাপ যদি খেতে না পায়, তাহলে কে বাঁচবে না? ঈগল বাঁচবে না। আবার ঈগল যদি না থাকে, কে বাঁচবে না? ঠিক আছে, ঈগলকে কে যে খায়, বাঘ টাঘ, ঠিক আছে, এরা বাঁচবে না। তো একজন যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু পুরো খাদ্য শৃঙ্খল যেটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের, এতটা অবধি তোমাদেরকে বোঝাটা দরকার। আশা করছি বুঝতে পেরেছো পুরোটাই। তো এর ভেতরে কি কোনো রকম কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, আশা করছি যতটা বুঝিয়েছি কোনো প্রশ্ন থাকবে না, খুব ইজি একটা টপিক। এরপর আমরা কি করব,
একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ঠিক আছে, যেখানে 5-6টা মতো প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞাসা করব এই টপিকে, আজকে যেটা পড়ালাম সেটা বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করব। সেই উত্তরগুলো একটু তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা কি বুঝতে পেরেছো। ঠিক আছে, আর এই ক্লাসটা কতটা কি শুনলে বা কতটা কি বুঝতে পারলে সেটার ব্যাপারে আমি কিন্তু জানতে পারবো। ওকে, দেখো তোমাদের জন্য কি প্রশ্ন আসছে। শক্তি শৃঙ্খল কি বোঝায়, অর্থাৎ শক্তি শৃঙ্খল বলতে কি বোঝায়? হোয়াট ডাজ দ্য এনার্জি চেন রিপ্রেজেন্ট? শক্তির সৃষ্টি, ক্রিয়েশন অফ এনার্জি, নাকি বি, অপশন বি, শক্তির রূপান্তর, ট্রান্সফরমেশন অফ এনার্জি? বলতো শক্তির শৃঙ্খল বলতে কি বোঝানো হয়ে থাকে? একটু পড়ো এবং সেটা ভাবনা চিন্তা করে একটু উত্তরটা দাও, যে অপশন এ হবে না অপশন বি হবে। খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়, শক্তির সৃষ্টি নাকি শক্তির রূপান্তর? তো উত্তর হবে শক্তির রূপান্তর। কারণ তোমরা জানো যে শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে বিনাশ বা নষ্ট করা যায় না, শক্তিকে শুধুমাত্র রূপান্তর করা যায়। তাহলে অপশন বি ঠিক হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। বলছে নিম্নের কোনটি শক্তির উৎস? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সোর্স অফ এনার্জি? আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে একটা শক্তির উৎস আছে, সেটা কি? বাল্ব নাকি সূর্য, বাল্ব না সান, অপশন এ নাকি অপশন বি? নিম্নের কোনটি শক্তির উৎস, কোথা থেকে শক্তি পেয়ে থাকে খাদ্য শৃঙ্খলে, কোথা থেকে প্রথম শক্তিটা এসে থাকে? অর্থাৎ আরো একটু বলে দিচ্ছি, যে গাছ বা কোন উদ্ভিদ কোথায় থেকে তার খাদ্য তৈরি করার যে শক্তিটা পায়, সেটা কোথা থেকে পায়? বাল্বের থেকে নাকি সূর্য থেকে? উত্তরটা হচ্ছে অপশন বি, সূর্য থেকে। পরের প্রশ্ন দেখে নি। ব্যাটারিতে কোন শক্তি থাকে? হোয়াট টাইপ অফ এনার্জি ইজ স্টোরড ইন এ ব্যাটারি? অপশন এ তাপ শক্তি, হিট এনার্জি, বি রাসায়নিক শক্তি, কেমিক্যাল এনার্জি? এটা তোমাদের জানা দরকার, তাই এই প্রশ্নটা আমি দিয়েছি যে ব্যাটারিতে অপশন বি রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি থাকে। পরের প্রশ্ন দেখে নি। শক্তি কি সৃষ্টি করা যায়? ক্যান এনার্জি বি ক্রিয়েটেড? অপশন এ হ্যাঁ, ইয়েস, অপশন বি না, নো। শক্তি সৃষ্টি করা যায় কি যায় না, এটা হচ্ছে প্রশ্ন। তো উত্তর হচ্ছে শক্তিকে সৃষ্টি করা যায় না। নেক্সট প্রশ্ন দেখে নি, এবং শেষ প্রশ্ন এটা তোমাদের। শক্তি শৃঙ্খলের সঠিক উদাহরণ কোনটি? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট এনার্জি চেন? ব্যাটারি থেকে আলো, অপশন বি সূর্য, গাছ না মানুষ, সান, প্ল্যান্ট, হিউম্যান? উত্তর হচ্ছে অপশন বি, সূর্য থেকে গাছ, গাছ থেকে মানুষ। এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল বা শক্তি শৃঙ্খলের উদাহরণ ছিল। উত্তরগুলো একটু তোমরা দেখে নাও, যে প্রত্যেকটাই উত্তর কিন্তু তোমরা ঠিক দিয়েছো, একেরটাও ঠিক, দুয়েরটাও ঠিক, তিনেরটা ঠিক এবং চারেরটাও ঠিক। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো থ্যাংক ইউ এত সুন্দরভাবে ক্লাস করার জন্য। আজকের ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।